এটা মার্কিন যুক্তরাষ্ট্র, মানব ইতিহাসের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য। ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলোর মধ্যে কেউই যুক্তরাষ্ট্রের মতো পৃথিবীর বাকি অংশ থেকে এত দূরে ছিল না। এই দূরত্ব থাকা সত্ত্বেও কোনো সাম্রাজ্য এত ব্যাপকভাবে বিশ্বব্যাপী প্রভাব ও নিয়ন্ত্রণ দেখায়নি যতটা যুক্তরাষ্ট্র দেখিয়েছে। 1890 সাল থেকে যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষ অর্থনীতির রাজত্ব করছে, যাদের কাছে বিশ্ব জনসংখ্যার মাত্র 5% অংশ থাকা সত্ত্বেও তারা বিশ্বের 30% সম্পদের মালিক। শুধুমাত্র অর্থনৈতিকভাবেই নয়, রাজনৈতিকভাবেও পৃথিবীতে একক প্রভাব বিস্তার করেছে যুক্তরাষ্ট্র। পুরো পৃথিবী জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 750টি সামরিক ঘাঁটি রয়েছে এবং এগুলো প্রায় 80টি দেশ জুড়ে বিস্তৃত রয়েছে। বিগত 10 বছরে মার্কিন যুক্তরাষ্ট্র অন্তত 7টি দেশে সরকার উল্টে ফেলার ক্ষেত্রে জড়িত ছিল বলে মনে করা হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের এই বিবর্তন সম্পর্কে আপনি কতটুকু জানেন? কিভাবে ইউরোপীয়রা খুঁজে পেল? তার আগে কি ছিল? কিভাবে রেড ইন্ডিয়ানদের কচুকাটা করা হলো? কিভাবে ইউরোপ থেকে বসতি স্থানান্তর আর আফ্রিকা থেকে দাস আনা হলো? কিভাবে 19টা অঙ্গরাজ্য থেকে 50টা রাজ্যের পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশে পরিণত হলো? কিভাবে শূন্য আমেরিকা থেকে 38 কোটি মানুষের বিশাল দেশ হলো? কিভাবে যুক্তরাষ্ট্র বর্তমান পৃথিবীর একমাত্র সুপার পাওয়ারে পরিণত হলো? এখন ভিডিওটিতে গভীরভাবে যাওয়ার আগে আমাদের একটি ছোট্ট অনুরোধ আছে। যদি আপনি আমাদের কন্টেন্ট উপভোগ করেন, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা এই ভিডিওগুলো তৈরিতে অনেক পরিশ্রম করি। আশা করছি আপনাদের সমর্থন আমাদের নতুন কন্টেন্টের জন্য অনেক অর্থবহ হবে। প্রায় 15,000 বছর আগে যখন ইউরোপ এবং এশিয়ার মানুষ গুহায় আঁকছিল, তখন উত্তর আমেরিকায় একটি সমৃদ্ধ সভ্যতা গড়ে উঠছিল। এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা থেকে মানুষ দলে দলে রাশিয়ার সাইবেরিয়া অতিক্রম করে বেরিং স্ট্রেইটের বরফের সেতু পেরিয়ে প্রথম মানুষ আমেরিকায় পৌঁছেছিল। এরা ছিল ক্লোভিস সংস্কৃতির মানুষ, যারা ম্যামথ শিকার করত। সময়ের সাথে তারা ছড়িয়ে পড়ে উত্তরের আলাস্কা থেকে দক্ষিণে প্যাটাগোনিয়া পর্যন্ত। তখন উত্তর আমেরিকায় গড়ে উঠেছিল চেরোকি, নাভাহো, সিউক্স, ইরোকুয়া, হোপি, অ্যাপাচি সহ শত শত জাতি। তাদের ছিল 300রও বেশি ভাষা এবং সংস্কৃতি ছিল বৈচিত্র্যময়। মিসিসিপি নদীর তীরে কাহকিয়া ছিল উত্তর আমেরিকার বৃহত্তম শহর। তাদের ছিল সূর্যকেন্দ্রিক ক্যালেন্ডার। দক্ষিণ পশ্চিমে পুয়েবলো জাতি বহুতল বাড়ি বানাত। উত্তর পূর্বে ইরোকোয়া লীগ ছিল একটি গণতান্ত্রিক জোট। মধ্য আমেরিকা জুড়ে তৈরি হয়েছিল মায়া সভ্যতা এবং দক্ষিণ আমেরিকা জুড়ে ছিল ইনকা সভ্যতা। 1492 সালে উত্তর আমেরিকার জনসংখ্যা ছিল 5 থেকে 18 মিলিয়ন। তারা জানত না তাদের জগৎ বদলে যাবে। তাদের জাতি, ধর্ম, ভাষা, সংস্কৃতি, সভ্যতা লুট হয়ে যাবে সভ্য ইউরোপীয়দের দ্বারা। 1492 সালের 12 অক্টোবর ক্রিস্টোফার কলম্বাস স্পেনের রাজা ফার্দিনান্ড ও রানী ইসাবেলার পৃষ্ঠপোষকতায় 3টি জাহাজ নিনা, পিন্টা, সান্তা মারিয়া নিয়ে ভারত যাবার নতুন পথ আবিষ্কার করতে যেয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বাহামাসে পৌঁছান। তিনি ভেবেছিলেন এটা ভারত। তখন থেকেই সেখানকার স্থানীয় তাইনো জাতিকে রেড ইন্ডিয়ান বলা শুরু হল এবং সেখানকার দ্বীপপুঞ্জকে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ নামকরণ করা হয়। কলম্বাসের আগমন ছিল কলম্বিয়ান এক্সচেঞ্জের সূচনা। তখন আমেরিকা থেকে পুরো পৃথিবী পায় ভুট্টা, আলু, টমেটো, কোকো, তামাক এবং সোনা, এবং ইউরোপ থেকে আমেরিকায় সর্বপ্রথম পরিবহন হয় ঘোড়া, গরু, শূকর, গম, বার্লি, বন্দুক এবং রোগ। এদের মধ্যে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল রোগ। ইউরোপীয়দের সাথে আসা স্মলপক্স, মিজলস, ইনফ্লুয়েঞ্জা আদিবাসীদের কাছে অজানা ছিল। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল না। 1500 থেকে 1800 সালের মধ্যে 90% আদিবাসী মারা যায়। কোনো কোনো গ্রামে একজনও বেঁচে থাকেনি। তখন ইউরোপীয়দের দ্বারা সংগঠিত হয় পৃথিবীর সবথেকে বড় গণহত্যা। এই জৈবিক যুদ্ধ ইউরোপীয়দের জন্য আমেরিকায় উপনিবেশ গড়া সহজ করে দিয়েছিল। 1607 সালে ইংরেজরা উত্তর আমেরিকার পূর্ব প্রান্তে অবস্থিত অ্যাপালাচিয়ান মাউন্টেইনসের পূর্ব দিকে, সেখানে ইউরোপ থেকে বসতি স্থানান্তর এবং সেখানকার আদিবাসীদের সাথে দীর্ঘকাল রক্তক্ষয়ী সংঘর্ষের পর 1975 সালে উত্তর আমেরিকার পূর্ব প্রান্তে অবস্থিত 13টা উপনিবেশ জুড়ে আমেরিকান স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। 6 বছর যুদ্ধের পর ইউরোপীয় অভিবাসীরা ব্রিটিশদের আমেরিকা থেকে তাড়িয়ে দেয়।
এর মূল যুদ্ধক্ষেত্র ছিল আটলান্টিক উপকূলীয় অঞ্চল, নিউ ইংল্যান্ড থেকে ভার্জিনিয়া পর্যন্ত। এই ১৩টি অঙ্গরাজ্য তাদের নতুন দেশের নামকরণ করে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় আজও আমরা ১৩টা লাইন দেখতে পাই। পরবর্তীতে ম্যানিফেস্ট ডেস্টিনি ধারণা আমেরিকানদের মধ্যে প্রচলিত হয়। এটি বিশ্বাস করত যে আমেরিকার ঈশ্বর তাদের অধিকার দিয়েছেন আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত নিজেদের দেশ বিস্তৃত করার। আমেরিকান স্বাধীনতা যুদ্ধের পর ব্রিটিশরা মিসিসিপি নদী পর্যন্ত সীমান্ত মার্কিনীদের ছেড়ে দেবার চুক্তি থাকলেও অ্যাপালাচিয়ান পাহাড় থেকে মিসিসিপি নদী পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল ব্রিটিশরা নিজেদের কলোনি হিসেবেই রেখে দিয়েছিল। এটি ব্রিটিশদের অধীনে থাকলেও তাদের নিয়ন্ত্রণ ছিল দুর্বল ও সীমিত। বাস্তবে এই অঞ্চলগুলোতে রেড ইন্ডিয়ান বা নেটিভ আমেরিকান জাতিগোষ্ঠীর শক্তিশালী ঘাঁটি নিজস্ব শাসন ও যুদ্ধ ক্ষমতা নিয়ে বসবাস করত। পরবর্তী ৩০ বছরে যুক্তরাষ্ট্র পরিকল্পিতভাবে কাজ শুরু করে। নর্থ ওয়েস্ট অর্ডিন্যান্স ১৭৮৭ আইনের মাধ্যমে হাজার হাজার ইউরোপীয় বসতি স্থাপনকারী পশ্চিমে পাঠানো হয়, যারা চাষাবাদ ও শহর গড়ে তোলে। আমেরিকা একদিকে আদিবাসীদের সাথে চুক্তি করে জমি নেয়, অন্যদিকে সামরিক শক্তি প্রয়োগ করে প্রতিরোধ ভাঙে। ব্রিটিশ ফোর্টগুলো ধীরে ধীরে পরিত্যক্ত হয়, বিশেষ করে ওয়ার অফ 1812-এর পর ব্রিটিশ প্রভাব পুরোপুরি শেষ হয়ে যায়। এভাবেই দুর্বল ব্রিটিশ নিয়ন্ত্রণ ও আদিবাসী ঘাঁটি ভেঙে আমেরিকা ধাপে ধাপে মিসিসিপি নদী পর্যন্ত সীমান্ত বিস্তার করে। আমেরিকার সুপার পাওয়ার হবার সবথেকে বড় ধাপ শুরু হয় লুইজিয়ানা ক্রয়ের মাধ্যমে। ১৮০৩ সালে আমেরিকা নেপোলিয়নের কাছ থেকে ৮,২৮,০০০ বর্গমাইল বিশাল ভূমি মাত্র $১৫ মিলিয়ন কিনে নেয়। এটি দেশের মধ্য পশ্চিমাঞ্চলকে যুক্ত করে এবং নদী, কৃষি ও ব্যবসার জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। এটা ছিল যুক্তরাষ্ট্রের সুপার পাওয়ার হবার সবথেকে বড় মাইলফলক। এরপর ১৮১৯ সালে স্পেনের কাছ থেকে ফ্লোরিডা কেনা হয়, যা দক্ষিণ পশ্চিম সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করে এবং আমেরিকার প্রভাব বাড়ায়। ১৮৪৫ সালে টেক্সাস যুক্ত হওয়ার মাধ্যমে দক্ষিণ পশ্চিমাঞ্চলের উর্বর কৃষিজমি সম্প্রসারিত হয়, যদিও এটি মেক্সিকোর সঙ্গে সংঘাতের সূত্রপাত করে। ১৮৪৬ থেকে ১৮৪৮ সালের মেক্সিকান আমেরিকান যুদ্ধের ফলে মেক্সিকোর উত্তরাঞ্চল, ক্যালিফোর্নিয়া, নেভাদা, ইউটা ও অ্যারিজোনা সহ পশ্চিমাঞ্চলের বিস্তৃত এলাকা যুক্তরাষ্ট্রের অংশ হয়, যা প্রশান্ত মহাসাগরের উপকূল পর্যন্ত পৌঁছানোর পথ প্রশস্ত করে। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের অধিকাংশ অধিবাসী অরেগন অঞ্চলে স্থানান্তর হওয়ায় ১৮৪৬ সালে ব্রিটেনের সঙ্গে চুক্তি করে অরেগন অঞ্চল শান্তিপূর্ণভাবে আমেরিকার অন্তর্ভুক্ত করা হয়। তখন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন চুক্তি করে অধিকাংশ পশ্চিমের সীমান্ত ৪৯ ডিগ্রি নর্থ প্যারালাল ধরে নির্ধারণ করা হয়। পরবর্তীতে ১৮৬৭ সালে আমেরিকা রাশিয়া থেকে আলাস্কা কিনে নেয়, যা উত্তরে বিশাল সম্পদ এবং খনিজ উপকরণ নিশ্চিত করে। সর্বশেষ ১৮৯৮ সালে হাওয়াই যুক্তরাষ্ট্রের দখলে আসে, যা প্যাসিফিক অঞ্চলে সামরিক ও বাণিজ্যিক প্রভাব বৃদ্ধিতে সহায়ক হয়। অন্যান্য অনেক কারণের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভৌগোলিক অবস্থাই এটিকে বিশ্ব সুপার পাওয়ারে পরিণত করেছে। উত্তর আমেরিকার ভৌগোলিক সুবিধাগুলো এতই অসাধারণ যে এখানে যে কোনো সমৃদ্ধ সভ্যতা বিশ্বজুড়ে আধিপত্য বিস্তার করার জন্য বাধ্য ছিল। কিন্তু আমি কেন সেটা বলছি সেটা ব্যাখ্যা করি। যুক্তরাষ্ট্রের পশ্চিমে রয়েছে রকি মাউন্টেন্স, পূর্বে অ্যাপালাচিয়ান মাউন্টেন্স, যার মাঝখানে রয়েছে পৃথিবীর শস্য ভাণ্ডার নামে পরিচিত মিসিসিপি মিসৌরি নদী ব্যবস্থা। এর উত্তরে শীতল এবং বরফে ঢাকা, দক্ষিণে উষ্ণ এবং আর্দ্র জলবায়ু, পশ্চিমে রয়েছে সুবিশাল শুষ্ক মরুভূমি, আর পূর্ব ও মধ্যাঞ্চলে ৪ ঋতুর পরিবর্তন স্পষ্ট। গ্রীষ্মে এর তাপমাত্রা দক্ষিণে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে, শীতে উত্তরে -৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসে। যুক্তরাষ্ট্রকে বিশ্ব সুপার পাওয়ার বানানোর মূল কারণ হল এর নদী ব্যবস্থা, যার মধ্যে মিসিসিপি নদী সবচেয়ে গুরুত্বপূর্ণ। লেক ইটাসা থেকে শুরু করে মেক্সিকো উপসাগরে প্রবাহিত এই নদী উত্তর আমেরিকার দ্বিতীয় দীর্ঘতম এবং বিশ্বের চতুর্থ দীর্ঘতম নদী। প্রায় ৩০টি নদী এবং হ্রদ যুক্তরাষ্ট্রে মিসিসিপি নদীর সাথে যুক্ত, এমনকি উত্তর আমেরিকার সবচেয়ে বড় নদী মিসৌরি নদীও এর সাথে সেন্ট লুইসের কাছে মিলিত হয়। এই এক নদী যুক্তরাষ্ট্রের বিশ্বশক্তি হিসাবে অবস্থানের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখে। এর পানি ৩১টি রাজ্যকে সংযুক্ত করে এবং পুরো নদী ব্যবস্থাটি প্রায় ৪,০০০ কিলোমিটার দীর্ঘ।
এই নদীর সবচেয়ে বিশেষ ব্যাপার হল এর নৌযান চলার সহজলভ্যতা। এর প্রবাহ এবং প্রশস্ততা এতটাই উপযুক্ত যে সব ধরনের জাহাজ এতে চলতে পারে। মেক্সিকো উপসাগর থেকে যুক্তরাষ্ট্রের উত্তরের সীমান্ত পর্যন্ত একটি জাহাজ কোনো বাধা ছাড়াই চলতে পারে। এমন নদীগুলো অর্থনৈতিক কর্মকাণ্ড চালানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো পণ্য পরিবহনকে রেল বা সড়কের চেয়ে অনেক সহজ ও সাশ্রয়ী করে তোলে। পানিতে পরিবহন স্থলভিত্তিক পরিবহনের চেয়ে 10 থেকে 30 গুণ কম খরচে হয়। এই অসাধারণ নদী ব্যবস্থার কারণে যুক্তরাষ্ট্রের বিশ্বের সবচেয়ে বড় ও উর্বর কৃষিজমি রয়েছে। পশ্চিমাঞ্চল, যার উষ্ণ ও শুষ্ক জলবায়ু রয়েছে, তুলা চাষের জন্য উপযুক্ত। অন্যদিকে পূর্বাঞ্চলের আর্দ্রতা কর্ন ও সয়াবিন চাষের জন্য আদর্শ। অবাক করার কিছু নেই, দেশের কৃষি রপ্তানির 92% মিসিসিপি মিসৌরি নদী ব্যবস্থার মাধ্যমে হয়, যা বিশ্ববাজারে সহজে প্রবেশের সুযোগ দেয়। মিসিসিপি মিসৌরি নদী ব্যবস্থায় বার্ষিক $345 বিলিয়ন বাণিজ্যকে সুগম করে এবং সেই সাথে 630 মিলিয়ন টন পণ্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নদীপথ দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে পরিবহন করা হয়। এর একমাত্র প্রতিদ্বন্দ্বী হল চীনের ইয়াংজি নদী, যা বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী। দেশের জিডিপির 40% অবদান রাখে। বছরে 2.6 বিলিয়ন টন পণ্য ইয়াংজি নদী দিয়ে পরিবহন হয়। 1800 সালের দিকে ইউরোপের বিভিন্ন দেশ থেকে মানুষজন আমেরিকায় আসতে শুরু করে। ইউরোপের জনসংখ্যা তখন ক্রমান্বয়ে বাড়ছিল, কিন্তু তাদের রুক্ষ জমিতে সেই পরিমাণ চাষাবাদ সম্ভব হচ্ছিল না। ইউরোপের বিরূপ আবহাওয়া থেকে বাঁচতে মানুষ নতুন বাসস্থান খুঁজছিল। সেই সাথে তাদের ঔপনিবেশিক শক্তিগুলো দুর্বল হতে শুরু করেছিল। অনেক মানুষ ছিল খুব গরিব, কাজ পেত না, জমি ছিল রাজা আর ধনী লোকদের দখলে, ধর্মের স্বাধীনতাও ছিল না। তখন যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের বিপুল পরিমাণ উর্বর জমিতে চাষাবাদ শুরু হয়েছিল। মানুষ ভাবতে লাগল, যদি আমেরিকায় যাওয়া যায় তাহলে হয়তো নতুনভাবে বাঁচা যাবে। তখন থেকেই আমেরিকা সুযোগের দেশ নামে পরিচিত হয়ে ওঠে। 1862 সালে আমেরিকার সরকার হোমস্টেড অ্যাক্ট নামে একটা আইন পাস করে, যেখানে বলা হয়, যদি কেউ পশ্চিমের খালি জমিতে গিয়ে চাষ করে এবং সেখানে 5 বছর অবস্থান করলে সেই জমি তার হয়ে যাবে। এই সুযোগে ইউরোপের লক্ষ লক্ষ কৃষক আমেরিকায় চলে আসে। আপনি এটা শুনলে আশ্চর্য হবেন যে মিসিসিপি, মিসৌরি ভেসিনে যে পরিমাণ উর্বর জমি রয়েছে, পুরো ইউরোপ মহাদেশ মিলিয়ে এতটা সমৃদ্ধ কৃষি ব্যবস্থা নাই। 1845 সালে আয়ারল্যান্ডে ভয়াবহ দুর্ভিক্ষ হয়। আলুর ফসল নষ্ট হয়ে লাখ লাখ মানুষ অনাহারে মারা যায়। তাই লক্ষাধিক আইরিশ পরিবার বাঁচার আশায় আমেরিকায় চলে যায়। 1820 থেকে 1920 সালের মধ্যে ইউরোপ থেকে প্রায় 4.5 কোটি অভিবাসী আসে। তারা ইউরোপের বিভিন্ন দেশ যেমন ইতালি, পোল্যান্ড, রাশিয়া ও গ্রিস থেকে আটলান্টিক পাড়ি দিয়ে যেত। তারা কারখানা, রেল লাইন, খনি আর বন্দর এলাকায় কাজ করত। এই সময়ে আমেরিকায় শিল্প বিপ্লব শুরু হচ্ছিল, নতুন শহর গড়ে উঠছিল। এত বিশাল কাজের জন্য প্রচুর শ্রমিক দরকার ছিল। এভাবে 1850 থেকে 1950 সালের মধ্যে মোট 10 কোটিরও বেশি ইউরোপীয় শরণার্থী আমেরিকায় পাড়ি জমায়। এভাবেই আমেরিকার জনসংখ্যা মাত্র কয়েক কোটি থেকে বেড়ে কয়েক দশকের মধ্যে কয়েকশো মিলিয়নে পৌঁছায়। তাছাড়া দুটা বিশ্বযুদ্ধ যখন ইউরোপে সংঘটিত হয়েছিল, তখন পুরো ইউরোপ ধ্বংস হয়ে গিয়েছিল। মানুষের জানমালের কোনো নিরাপত্তা ছিল না। তাছাড়া হিটলার কর্তৃক ইহুদি নিধন শুরু করলে অধিকাংশ ইহুদিরা আমেরিকায় পালিয়ে গিয়েছিল। এভাবে অধিকাংশ ইউরোপীয়দের একমাত্র ঠিকানা আমেরিকা হয়ে উঠেছিল। যুক্তরাষ্ট্রের জিওগ্রাফি এতটাই সমৃদ্ধ যে এটা পুরো ইউরোপ মহাদেশের কৃষি এবং জ্বালানি শক্তির সমান। মূলত 1869 সালে ট্রান্সকন্টিনেন্টাল রেলওয়ে নির্মাণের মাধ্যমে পশ্চিমাঞ্চলকে পূর্বের সঙ্গে যুক্ত করা সম্ভব হয়। এটা মিসিসিপি নদীর পশ্চিম তীর থেকে প্রশান্ত মহাসাগরের উপকূল পর্যন্ত বিস্তৃত। এর মাধ্যমে আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত সরাসরি রেল যোগাযোগ বিস্তৃত হয়। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ বিস্তৃতি শেষে বৈশ্বিক বাণিজ্য এবং সাম্রাজ্যবাদের দিকে ঝুঁকে পড়ে। একটি দেশের উপকূল রেখা তার অর্থনৈতিক সাফল্যের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ, এবং যুক্তরাষ্ট্রের পৃথিবীর 8ম দীর্ঘতম উপকূল রেখা রয়েছে।
যুক্তরাষ্ট্রকে অন্য সব সুপার পাওয়ার থেকে আলাদা করে এর দ্বৈত মহাসাগর সুবিধা। এর উপকূলরেখা প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্ত, যার ফলে একদিকে এশিয়া এবং অন্যদিকে ইউরোপ ও আফ্রিকার সাথে প্রাকৃতিক বাণিজ্য পথ রয়েছে। এই কৌশলগত অবস্থান যুক্তরাষ্ট্রকে এমন এক অবস্থানে এনে দিয়েছে যেখানে তারা মধ্যস্থতাকারী দেশ থেকে কোনো শুল্ক বা কর ছাড়াই বাণিজ্যে অংশগ্রহণ করতে পারে। এই অনন্য ভৌগোলিক সুবিধা যুক্তরাষ্ট্রকে ইতিহাসের অন্যান্য সুপার পাওয়ার থেকে আলাদা করে। এখন যদি আমরা দূর থেকে দেখি, যুক্তরাষ্ট্র পৃথিবীর বাকি অংশ থেকে স্পষ্টভাবে অনেক দূরে অবস্থিত। দুই পাশেই বিশাল মহাসাগর। পূর্ব দিকে আটলান্টিক মহাসাগর প্রায় ৫,০০০ কিলোমিটার প্রস্থে ইউরোপ ও আফ্রিকার থেকে আলাদা করে, এবং পশ্চিম দিকে প্রশান্ত মহাসাগর প্রায় ১০,০০০ কিলোমিটার দূরত্বে বিস্তৃত। এই বিশাল দূরত্ব যুক্তরাষ্ট্রকে যে কোনো দেশের সরাসরি আক্রমণ থেকে প্রায় অসম্ভব করে তোলে। ১৯৪০ সালে জার্মানি যখন মধ্য ইউরোপ দখল করার পর যুক্তরাজ্য আক্রমণের পরিকল্পনা করেছিল, তখন ইংলিশ চ্যানেল মাত্র ৩৩ কিলোমিটার প্রশস্ত হলেও তা পার হওয়া জার্মান সেনাবাহিনীর পক্ষে কঠিন মনে হয়েছিল। যুক্তরাষ্ট্র বাকি বিশ্বের থেকে হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থিত, যা যে কোনো দেশের সরাসরি আক্রমণকে প্রায় অসম্ভব করে তোলে। একমাত্র ব্যতিক্রম ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে, যখন জাপান প্রশান্ত মহাসাগরে পার্ল হারবারে আমেরিকার নৌবহরে আঘাত করেছিল। এটিও ছিল যুক্তরাষ্ট্রের মূল ভূমির থেকে ২,০০০ কিলোমিটার দূরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র পৃথিবীর বিভিন্ন দেশের কয়েকশো যুদ্ধে অংশ নিয়েছে, কিন্তু আজ পর্যন্ত একটা যুদ্ধেও যুক্তরাষ্ট্রের মাটিতে কোনো হামলা হয়নি। অবশ্য এই ভৌগোলিক অবস্থান যুক্তরাষ্ট্রের অনেক স্বাভাবিক সুবিধাগুলোর একটি মাত্র। যুক্তরাষ্ট্র তেলের বৃহত্তম উৎপাদক এবং প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রেও শীর্ষে, যা এটিকে একটি বিশ্ব সুপার পাওয়ার হিসেবে দৃঢ় করে। আপনি কি কল্পনা করতে পারেন যে যুক্তরাষ্ট্র ২১শো শতকের দুই বৃহত্তম শক্তির সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখে, যা আমাদের আধুনিক বিশ্বকে চালিত করে? যুক্তরাষ্ট্রের এই সম্পদ এত বড় যে তারা পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ বিদেশি কোনো দেশের ওপর নির্ভর করে না তাদের শক্তি চাহিদা পূরণ করার জন্য। যদি ওপেক দেশগুলো একসাথে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবরোধও চাপায়, তবুও তেলের ৯০% চাহিদা তারা দেশীয় উৎপাদন বা কানাডা থেকে আমদানি করে পূরণ করে। অতিরিক্তভাবে যুক্তরাষ্ট্র এত বিপুল পরিমাণ গম, কর্ন এবং সয়াবিন উৎপাদন করে যে তারা ১০০ বছরেরও বেশি সময় ধরে খাদ্যের অভাবের সম্মুখীন হয়নি। আরও আছে, যুক্তরাষ্ট্র বিশ্বের ৫ম বৃহত্তম স্বর্ণ রিজার্ভ এবং ৪র্থ বৃহত্তম লোহা রিজার্ভের মালিক। এখন এই সন্দেহ নেই যে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতা পিতাদের ২০০ বছর আগের দৃষ্টিভঙ্গি ও কঠোর পরিশ্রম দেশটির অবিশ্বাস্য সাফল্যের ভিত্তি স্থাপন করেছে। কিন্তু প্রকৃতির দিক থেকেও এটি অবিশ্বাস্য যে আমেরিকা কতটা প্রাকৃতিকভাবে প্রতিভাধর। অতীত ১০০ বছরে যুক্তরাষ্ট্র কোনো উল্লেখযোগ্য হুমকি বা বড় ধরনের অভাবের সম্মুখীন হয়নি। এজন্য আমি জোর দিয়ে বলি, এই মহাদেশে যে কোনো সভ্যতা বিকশিত হলেও বিশ্বশক্তি হয়ে ওঠার কথা ছিল। অবশ্য সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকে যুক্তরাষ্ট্র নিখুঁত নয়। সেখানে সহিংসতা, মাদকাসক্তি, বর্ণবাদ এবং জনগণের মধ্যে বৈষম্যের হার চরম মাত্রায় রয়েছে। তার সাম্রাজ্যবাদের বিষোদ্দাত যে কতদূরে বিস্তৃত তার কিছু নমুনা যদি বলি, আপনার গায়ে শিহরণ জাগবে। পুরো পৃথিবী জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ৭৫০টি সামরিক ঘাঁটি রয়েছে এবং এগুলো প্রায় ৮০টি দেশ জুড়ে বিস্তৃত রয়েছে। বিগত ১০ বছরে মার্কিন যুক্তরাষ্ট্রর অন্তত ৭টি দেশে সরাসরি সরকার উল্টে ফেলার ক্ষেত্রে জড়িত ছিল বলে বলা হয়। মার্কিন সরকার বিভিন্ন দেশের বিরুদ্ধে আর্থিক, বাণিজ্যিক নিষেধাজ্ঞা বসিয়েছে। উদাহরণস্বরূপ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রায় ৩০টি দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কার্যক্রম ছিল। যুক্তরাষ্ট্রের ভৌগোলিক সুবিধাগুলো অনন্য, যা এটিকে একটি সত্যিকারের বিশেষ সুপার পাওয়ার করে তোলে। এই ডকুমেন্টারিটার জন্য রিসার্চ, অ্যানিমেশন, এডিটিং সবকিছু মিলিয়ে সুদীর্ঘ পরিশ্রমের ফসল এই ভিডিওটার রিসোর্স গুচ্ছ ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, দেখে নিতে পারেন। যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এতে আমাদের প্রচুর উৎসাহ পাওয়া যায়। আগামী ভিডিওতে আবার দেখা হবে একটি আকর্ষণীয় বিষয়ের সাথে। ততদিন সাথেই থাকুন জিও ফ্যাক্ট বাংলার। ধন্যবাদ।